এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে রান অফ নির্বাচনকাল ভাগ্য নির্ধারিত হবে জালিলি ও পেজেশকিয়ানের ব্যাপক ভোটার উপস্থিতির জন্য সর্বোচ্চ নেতার আহ্বান। যুদ্ধবিরতির বিষয়ে হামাসের জবাবে ইতিবাচক ইসরায়েলি কর্মকর্তারা, তবে নেতানিয়াহুর বিরুদ্ধে বাধা দেয়ার অভিযোগ। বাংলাদেশে কোটা প্রথা বাতিলের দাবিতে স্থগিত হয়নি হাইকোর্টের রায়, ক্ষুব্ধ শিক্ষার্থীরা, বিক্ষোভ সমাবেশে উত্তাল শাহবাগ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে রাজ্যপাল বোসের মানহানি মামলা গ্রহণ করল আদালত, 10 জুলাই শুনানির দিন ধার্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এর মধ্যে সপ্তাহব্যাপী প্রচারণা শেষ হয়েছে। গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। 28 জুনের নির্বাচনে 4 জন প্রার্থী ছিলেন, কিন্তু নির্বাচনে রান অফে গড়ানোর কারণে এখন প্রধান 2 প্রার্থী সাইয়েদ জালিলি এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। 28 জুনের নির্বাচনে 2,45,00,000 ভোটার ভোট দেন। এর মধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান 1,04,00,000 ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূল নীতির অনুসারী সাইয়েদ জালিলি পান 94,00,000 ভোট। গত রোববার থেকে 2 প্রার্থী রান অফ নির্বাচনের জন্য জোরদার প্রচারণা শুরু করেন। এর অংশ হিসেবে তারা নির্বাচনী প্রচার সভা ও বৈঠকে যোগ দেন। এছাড়া টেলিভিশনের 2টি মুখোমুখি বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন। প্রেসিডেন্ট নির্বাচনের সমস্ত আয়োজন এখন শেষ। এখন ভোট গ্রহণের পালা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই আগামীকাল অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের প্রেসিডেন্ট নির্বাচনকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। সর্বোচ্চ নেতার গণমাধ্যম অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই বুধবার তেহরানে শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। যেকোনো নির্বাচনে জনগণের বিপুল অংশগ্রহণ দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনে বলে জানান সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ভোটাররা যত বেশি সুস্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করবেন, দেশের শাসন ব্যবস্থা রাষ্ট্রকে এগিয়ে নেয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তত বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। এই দিক দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের আসন্ন দ্বিতীয় পর্ব ইরানি জনগণের সামনে মহা সুযোগ এনে দিয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বে ভোটারদের উপস্থিতি আশানুরূপ ছিল না উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, এই ঘটনার বেশ কিছু কারণ রয়েছে এবং রাজনীতিবিদ ও সমাজবিজ্ঞানীরা খতিয়ে দেখবেন যে কেন এমনটি হল। নির্বাচনের প্রথম পর্বে যারা ভোট দেয়নি তারা ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরোধী বলে যেসব প্রচারণা চালানো হচ্ছে তাকে তিনি শতভাগ ভুল বলে বর্ণনা করেন। সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর ভেতরে শুল্কমুক্ত যৌথ বাণিজ্য অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন ইসলামী
প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। আজ কাজাখস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত এসসিওর ২৪তম শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, এ ধরনের শুল্কমুক্ত যৌথ বাণিজ্য অঞ্চল গড়ে উঠলে তাতে সদস্য দেশগুলোর ভেতরে বাণিজ্য বাড়বে। একই সাথে সাংহাই সহযোগিতা পরিষদ এবং ইউরেশিয়ান অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্য অঞ্চল গড়ে তোলারও আহ্বান জানান তিনি। এসব দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্য, অর্থনৈতিক ও কাঙ্ক্ষিত উন্নয়ন আনার জন্য তিনি ট্রানজিট করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইরানের উত্তর দক্ষিণ করিডোর এবং দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো ব্যবহার করে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো অন্য দেশের সাথে কম খরচে এবং দ্রুত গতিতে বাণিজ্য সম্পাদন করতে পারে। শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যেসব দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানি খাতের উপর একতরফাভাবে নিষেধাজ্ঞা দিয়েছে তার বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও বিশ্বজুড়ে। বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ইহুদিবাদী ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা বলেছেন, গাজা থেকে বন্দী উদ্ধারের বিষয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সর্বশেষ যে জবাব দিয়েছে তা আগের জবাবের চেয়ে ভালো এবং এটা নিয়ে কাজ করা যায়। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এ ব্যাপারে বাধা সৃষ্টি করছে বলে ওই কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের কাছ থেকে জবাব পাওয়ার পরেও নেতানিয়াহুর দপ্তর এ ব্যাপারে বিবৃতি জারি করতে কয়েক ঘণ্টা দেরি করে। কয়েক ঘণ্টা দেরি করার কথা উল্লেখের ভেতরে দিয়ে ইসরায়েলি কর্মকর্তারা মূলত নেতানিয়াহুকে আলোচনায় ক্ষতিগ্রস্ত করার জন্য অভিযুক্ত করতে চেয়েছেন। এ খবর দিয়েছে খোদ ইসরায়েলি গণমাধ্যম। দুদিন আগেও একটি খবর বের হয়েছে যে হামাসকে গাজায় বহাল রেখে ইসরায়েলি সেনা কর্মকর্তারা সংগঠনটির সাথে বন্দি বিনিময় চুক্তি করতে প্রস্তুত, কিন্তু নেতানিয়াহু তা চাইছেন না। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করার জন্য নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত নন বলে আগেই খবর বের হয়েছে। এদিকে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও 2 সেনা নিহত হয়েছে। নিহত 2 সেনাই ক্যাপ্টেন পদমর্যাদার এবং এর মধ্যে একজন 7ম আর্মড ব্রিগেডের টিম কমান্ডার। কোটা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারীরা সংবিধানের মূল কথা সুযোগের সমতা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে সহ নানা ধরনের স্লোগান দেন। শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ ও তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিল মীমাংসিত ইস্যু, নতুন করে কোটা ফিরিয়ে আনা ছাত্র সমাজের সঙ্গে তামাশা। কোনোভাবেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেওয়া হবে না। এর আগে কোটা বাতিলের আন্দোলনে যেতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে শিক্ষার্থীদের বাধা দেয়া হয়। পরে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে বের হয়ে পড়েন। এ সময় শত শত শিক্ষার্থী হল থেকেই বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থী শাহবাগে গিয়ে মূল আন্দোলনে যোগ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মানহানি মামলার শুনানি আগামী 10 জুলাই হবে কলকাতা হাইকোর্টে। মামলাটি শুনানির তালিকায় না থাকায় রাজ্যপালের আইনজীবী বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণ রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তারপরেই বিচারপতি মামলা শুনানির পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন। তৃণমূলের 2 হবু বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যপালের পক্ষ থেকে।
গতকালই সেই মামলা বিচারপতি রাওয়ের বেঞ্চে উঠেছিল। সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ। তারই জেরে এই মানহানির মামলা দায়ের করেছিলেন রাজ্যপাল। রাজ্যের দুই হবু বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে বিধানসভা ভবনে যে টানাপোড়েন চলছে সে ব্যাপারে মমতা বলেছিলেন উনি হয় স্পিকারকে এই অধিকার দিন, নয়তো ডেপুটি স্পিকারকে দিন, আর তা না হলে নিজে বিধানসভায় যান। ও রাজভবনে কেন সকলে যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তারা তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। গতকাল ফরাসি বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে একজন ফিল্ড কমান্ডার বলেছেন, লেবাননের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালালে হামলার বদলে হামলা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার বলেন, এরই মধ্যে তারা লেবাননের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন। এদিকে ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বাইদার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের মধ্যে যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না। ইরাক এবং এই অঞ্চলের সমস্ত সশস্ত্র সংগঠন এই যুদ্ধে জড়িয়ে পড়বে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, লেবাননে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালালে সর্বাত্মক সহযোগিতা নিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে তেহরান। জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয় দপ্তরের প্রধান আন্দ্রেয়া ডি ডোমিনিকো অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের মর্মান্তিক দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে বলেছেন, গাজাবাসীকে বোর্ড গেমের গুটির মতো বসত বাড়ি থেকে বারবার উৎখাত করা হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যা চালাতে গিয়ে সেখানকার অধিবাসীদেরকে বারবার তাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়ার প্রতি ইঙ্গিত করে মূলত জাতিসংঘের কর্মকর্তা এই বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, গত 9 মাসে গাজার জনগণকে বোর্ড গেমের গুটির মতো চারিদিকে ঘোরানো হচ্ছে। তাদেরকে একবার এক জায়গায় যেতে বলা হয়েছে, আবার সেখান থেকে আরেক জায়গায় যেতে বলা হয়েছে। অবস্থায় আমরা ধারণা করছি এই মুহূর্তে গাজার প্রতি 10 জন মানুষের মধ্যে 9 জন অভ্যন্তরীণভাবে উদ্বাস্ত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজায় ইসরায়েলি গণহত্যা চালানোর পর থেকে অন্তত মাফ করবেন শ্রোতা বন্ধুরা, আপনারা এবার দৃষ্টিপাতে চলে আসুন। দৃষ্টিপাতে এখন রয়েছে আমাদের একটি বিশেষ পর্যালোচনা। ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে সে দেশের ক্ষমতাসীন দল বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বিজেপির পরাজয়ের ফলে বিরোধী দলগুলো কিছুটা শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে মুসলিম প্রতিনিধিরা বেশ কিছু আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। নরেন্দ্র মোদী সরকারের ওই দুর্বলতার কারণে তার প্রধানমন্ত্রিত্বের 3য় মেয়াদ শুরু হবার অল্প সময়ের মধ্যে ভারতে সংখ্যালঘুদের প্রতিবাদের আওয়াজ আগের চেয়ে বেশি শোনা যাচ্ছে। ভারতের মসনদে নরেন্দ্র মোদী আসীন হবার পর থেকে সাম্প্রতিক বছরগুলোতে মুসলমানদের উপর অত্যাচারের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। বিশেষ করে
তাদের অধিকার ভীষণভাবে লঙ্ঘিত হয়েছিল। তার সরকারের প্রথম মেয়াদ থেকেই মোদী সরকারের বিরুদ্ধে বারবার মুসলমানদের অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নাগরিকত্ব আইন পরিবর্তন থেকে শুরু করে ভারতীয় মুসলিম নাগরিকদের জন্য বিবাহ আইন পরিবর্তন ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে। বলা বাহুল্য, এসব প্রকৃতপক্ষে কোনো অভিযোগ নয়, বরং বাস্তবতা। ভারতে জনসংখ্যার বিচারে মুসলিম জনগোষ্ঠী একেবারে ছোট নয়। 20 কোটির চেয়েও বেশি মুসলমান ভারতে বসবাস করছে। সে দেশের বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলমানরা। 2014 সালে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সে দেশের মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক ঘৃণামূলক বক্তব্য ও আচরণ বেড়ে গিয়েছিল। ভারতের হাউস অব কমন্সে হায়দ্রাবাদের প্রতিনিধি আসাদুদ্দিন ওয়াইসি ভারতীয় জনতা পার্টি এবং ভারতের প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন। গতকাল সকালে বিজেপির বিরুদ্ধে ওয়াইসি বলেছেন, মুসলমানদের বিরুদ্ধে চলমান জুলুম নির্যাতনের ঘটনা সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপকভাবে বেড়ে গেছে। মুসলিম সমাজের উপর হিন্দু উগ্রবাদীদের সহিংস আচরণের ঘটনা খুবই উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, মোদী এই অবস্থানে আসতে পেরেছেন শুধুমাত্র তার মুসলমান বিদ্বেষের রাজনীতির কারণে। চরমপন্থী হিন্দুত্ববাদীদের খুশি করতে তিনি মুসলমানদের উপর নির্যাতনের পরাকাষ্ঠা দেখিয়েছেন। বিনিময়ে চরমপন্থী হিন্দুত্ববাদীরা তাকে সমর্থন দিয়েছে এবং তার মদদে মুসলমানদের উপর নির্বিচার আক্রমণ চালিয়েছে। এর আগে ভারতের কমিউনিস্ট পার্টির রাজনৈতিক কার্যালয় একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হামলার নিন্দা জানানো হয়েছে। কেবল মুসলমানদের উপরই হামলা চালানো হয়নি, বরং তাদের ধর্মীয় স্থাপনা মসজিদও ধ্বংস করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে মসজিদ ভবন। কেবল তাই নয়, মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। মুসলিম অভিবাসীদের বসবাসের অনুমতি প্রদান নিষিদ্ধ করা হয়েছে। কাশ্মীর অঞ্চলের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করা হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে চরমপন্থী হিন্দুদের সহিংস আক্রমণের মুখে নীরব থেকে চরমপন্থী ওই গোষ্ঠীকে অত্যাচার চালিয়ে যেতে উৎসাহ যোগানো হয়েছে। তারা পরিকল্পিতভাবে টার্গেট করে করে মুসলমানদের উপর অপরাধযোগ্য চালিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে মুসলমানদের বিরুদ্ধে যেসব অন্যায় ব্যবস্থা নেওয়া হয়েছে সবই সুপরিকল্পিত ছিল। মুসলমানদের উপর এইসব জুলুম নির্যাতনের কারণে বিশ্বব্যাপী মুসলিম সমাজ এবং বিভিন্ন দেশের ধর্মীয় সম্প্রদায়ের ভেতর ভারতের বিরুদ্ধে একটা চাপা বিদ্বেষ তৈরি হয়েছে। মুসলিম সমাজে ভারতের মোদী সরকারের ওই নেতিবাচক আচরণের বিরুদ্ধে সৃষ্ট সেই ক্ষোভ ও ঘৃণা। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।